দর্শক মন্ডলী, আজ আমরা আমাদের একজন প্রিয় মানুষ রোকেয়া প্রাচীর সাথে কথা বলবো। রোকেয়া প্রাচীকে আমি এই সময়ের একজন সাংস্কৃতিক যোদ্ধা হিসেবে দেখি। এটা বিরূপ সময়ে উনি এটা এক ধরনের যোদ্ধার ভূমিকায় কাজ করছেন, এবং এটা যেটাকে বলা হয় জঙ্গলে বসে বাঘের সাথে লড়াই করা, সেটা উনি করছেন। আজকে 2025 সালে এসে বাংলাদেশ বিরূপ একটা পরিস্থিতিতে পড়েছে। বাংলাদেশের যে কয়েকজন সাংস্কৃতিক যোদ্ধা এই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, রুকেয়া প্রাচী তাদের একজন। তার সাথে কথা শুরু করি আমরা। কেমন আছেন আপনি? প্রথমত ধন্যবাদ বাড়িতে আপনাকে। আমি আপনার অনেক দিনের ভক্ত। বিশেষ করে যুদ্ধাপরাধী বিচারের আন্দোলনের সময় থেকে আপনাকে আমি চিনি ভালো করে। তো তখন থেকে আমি নিজেও আপনার একজন ভক্ত বলা যায়। তো ভালো লাগছে আপনার সাথে এরকম একটা দুঃসময়ে আমরা কথা বলছি। ভালো আছে এটা তো বলা যাবে না। এই অগাস্ট মাস থেকে শুরু করে আজকে পর্যন্ত বাসার বাইরে অন্য একটা জায়গায় লুকিয়ে আছি। তো আর বাংলাদেশ যেরকম ভাবে জ্বলছে, পুড়ছে, মরছে, লাশ আর লাশ, এবং যে অরাজকতার বাংলাদেশে, সেখানে আসলে ভালো আছি কথাটা মিথ্যে বলা। হ্যাঁ, সেটাই। এটা প্রশ্ন করাও আসলে আমার ঠিক হয় না এটা। আমরা একটু না না, ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা দেখি। তো আমাদের সৌজন্যতা বোধের জায়গা থেকে এইটা আমরা পরস্পর বোধের দেখি জায়গাটা। কেমন আমি আছেন। আপনার ব্যাকগ্রাউন্ডে দেখছেন, আপনি ফেনীর সোনাগাজীর মেয়ে। রোকেয়া প্রাচী নামটা কি আপনার শিল্পী হিসেবে নাম, না অন্য কোনো নাম আছে আপনার? আমার আমি যখন সুখায় চলচ্চিত্রে অভিনয় করি, প্রথম চলচ্চিত্র, তখন মোর্শেদুল ইসলাম ভাই আমার নামটা কিছু সংস্কার করে দেন। সংস্কার শব্দটা এখন খুব পরিচিত, সেই জন্য এটা ব্যবহার করলাম। রোকেয়ার সাথে প্রাচীটা জুড়ে দেন। আমার পুরো নামটা ছিল রোকেয়া বেগম, উনি রোকেয়া প্রাচী করে দেন। তো সেই জায়গা থেকে আমার নাম রোকেয়া প্রাচী। তবে আমার সমস্ত সার্টিফিকেট, যেহেতু আমার সিনেমার নাম হিসেবে রোকেয়া প্রাচী শব্দটি মানে এইভাবে যুক্ত হয়, তো তখন আমার মনে হয়েছে যে আমার একটাই নাম থাকবে, এবং আমার সার্টিফিকেট, আমার যত ডকুমেন্টস, সেখানে আসলে একদম মানে অফিসিয়ালি রোকেয়া প্রাচী নামটা আমি ব্যবহার করি। আর আমার বাসার যে নাম সেটা তো আলাদা ডাক্তার, সবাই খুব কাছের মানুষরা ডাকে। রোকেয়া প্রাচীকে আমরা শুধু শিল্পী হিসেবেই দেখি, জানি বা মনে করি উনি একজন শিল্পী। এর পিছনে ওনার যে পারিবারিক রাজনৈতিক সম্পৃক্তি, যেখান থেকে উনি আজকের যোদ্ধার ভূমিকায়, তার মুখে আমরা শুনবো। ওনার কাছে জিজ্ঞেস করি, কিভাবে আপনি রাজনীতিতে এলেন? তো আমার রাজনৈতিক সম্পৃক্ততা হচ্ছে আসলে আমার বাবার থেকে। আমার বাবা মিরপুরের শ্রমিক লীগের প্রেসিডেন্ট ছিলেন 1975 সালেরও আগে থেকে, বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন সেই সময় থেকে। ওনার নামটা কি? আহ, এবং আমার বাবার নাম আব্দুর রাজ্জাক। মিরপুর পল্লবীতে আমাদের বাসা ছিল। তো সেই সময়ের যারা রাজনৈতিক নেতারা আছেন তারা নিশ্চয়ই আমার বাবাকে চিনবেন, এবং শ্রমিক লীগের যারা আছেন এখনো তারাও চিনবেন যে মিরপুরের শ্রমিক লীগের প্রেসিডেন্ট ছিলেন আমার বাবা। এবং নেত্রী যখন দেশে ফিরেন সেই সময় পর্যন্ত তিনি আহ, মিরপুর পল্লবীর রাজনৈতিক জায়গায় আওয়ামী লীগকে ধরে রেখেছিলেন। সেজন্য ওনাকে রক্ত দিতে হয়েছে, মার খেতে হয়েছে। সেই মার খাওয়ার পরই বেশ কিছুদিন ভুগে মারা গেছেন। তো সেই জায়গা থেকে 75 সালে ঘর বাড়ি ভাঙচুর, রক্ত পড়া, মার খাওয়া, এগুলো দেখে আসলে আমার বেড়ে ওঠা। তখন আমি ছোট। তো সেই পরিবেশটা দেখেছি, নেত্রীকে দেখেছিলাম, বাবাকে হসপিটালে। তো কাজেই ওই যে দুঃসময়টা 75 সালে, সেখান থেকে আসলে আমার রাজনৈতিক মন্ত্রটা ভেতরে যাওয়া। আমি শিল্পী হিসেবে সবার কাছে বেশি পরিচিত হয়তোবা, কিন্তু আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে। আমার বাবা এবং আমার দুই চাচা, আমাদের পরিবারে মানে অনেকেই অনেক মুক্তিযোদ্ধা। তো আমার খুব গর্বের সাথে আমি বলি সবাইকে যে আমাদের বাড়িতে ঢোকার আগে রাস্তার মধ্যে অনেক বড় একটা তোরণ আছে, দেয়াল, গেটের মতো, সেখানে লেখা আছে মুক্তিযোদ্ধাদের বাড়ি। তো এই জায়গাগুলো আসলে আমার বেড়ে ওঠা বা তৈরি হওয়ার মন্ত্র। এবং আমার বাবাকে আমি দেখেছি বঙ্গবন্ধুর জন্য কেঁদেছেন 1975 সালে। আপনার সেই বর্ণনায় যে আপনার বঙ্গবন্ধুকে চেনা আপনার বর্ণনায় মননে উঠে মেধায়
হ্যাঁ, সেই জায়গায় থেকে আসলে আমার তৈরি হওয়াটা। কিন্তু আমি হয়তো ধরেন সকলে যেভাবে ছাত্রলীগ করে এসেছে ছোটবেলা থেকে আমি সেভাবে যুক্ত হইনি। কিন্তু আমি আমার জায়গায় থেকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পক্ষে লড়াইটা করেছি, সামাজিকতার জায়গায় লড়াই করেছি। এবং যুদ্ধাপরাধীদের বিচারের যে আন্দোলন শুরু হয় সেই সময় থেকে আমি সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত। আপনার আপনার ভাষ্যেই উঠে আসলে একটা দুঃসময় আপনি পারিবারিক পরিমণ্ডলে আপনি আওয়ামী লীগের রাজনীতির সাথে বেড়ে উঠেছেন, আর এখন আবার আরেকটা দুঃসময়ে পড়েছেন। এই সময়টায় আমরা চলে আসি। এই দুঃসময়টা আপনার গত 15 আগস্ট, 15 আগস্ট যখন আরো একটা, আজকের চেয়ে আরো একটা দুর্যোগপূর্ণ অবস্থা ছিল, তখন আপনি কয়েকজনকে নিয়ে সাহস করলেন 32 নম্বর বাড়িতে যাবার। এরপরে আপনার ঘটনাটা একটু বলেন। আ ৫ই অগস্ট বলি, আমরা তো জুলাইয়ের আন্দোলনে পথেই ছিলাম বিভিন্ন সমাবেশ তো তখন থেকে ট্রলের শিকার হচ্ছিলাম। তখন যেটা হচ্ছিল যে আমাদের নানাভাবে যারা এই সময়ের বিপ্লবী বা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সে সময় সমন্বয়ক এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গনেরও যারা এর সাথে সম্পৃক্ত, তাদের দিক থেকে এক ধরনের ট্রল আমরা হচ্ছিলাম। তো যাই হোক ৫ই আগস্টের পরে যেটা দেখলাম যে সবাই বিচ্ছিন্ন হয়ে গেলাম একেবারে এক জায়গায়। তো খোঁজ পাচ্ছিলাম, ছবি পাচ্ছিলাম যে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা কিভাবে মারা হচ্ছে, ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে, গণভবন লুটপাট হচ্ছে, ধানমন্ডি ৩২ পুড়িয়ে দিচ্ছে। এগুলো যখন দেখছি এবং তারপরে ধীরে, ধীরে দেখলাম যে আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এবং সবাই ফোন করে বলছে যে, "প্রাচী তোমার যদি ভিসা থাকে বিদেশ চলে যাও।" এবং কাউকে আমরা তখন কানেক্ট করতেও পারছিলাম না। সবার ফোন বন্ধ, Facebook ডিএক্টিভেট। এরকম একটা মানে মানে এটাকে আশঙ্কা বা আতঙ্ক বললে কম বলা হবে। ভয়ংকর। মানে নিজের ঘরে অন্ধকার করে বসেছিলাম ২ দিন আমি। এবং আ সত্যি কথা বলতে কি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলি যে সবার কথা শুনে লাশের ছবি দেখে পুলিশদেরকে মারছে, জ্বালিয়ে দিচ্ছে আমাদের নেতাকর্মীদের লাশের ছবি দেখে তখন এবং সবচাইতে যেটা হৃদয় বিদারক ছিল যেটা মানে টানা ২ দিন আমি বাড়িতে লাইট অফ করেছিলাম এবং আমার কান্না থামেনি। গণভবন যেভাবে আহ এ ধরনের ঘটনা ঘটছিল আমার বলতেও খারাপ লাগে। যেভাবে আমাদের বঙ্গবন্ধু কন্যাকে অসম্মান করা হচ্ছিল, যখন ৩২ পুড়ছিল তখন খুব কাঁদছিলাম এবং কেউ আ মানে বলেনি যে, "সাহস রাখো। আ আবার সবকিছু ঠিক হবে।" সবাই বলছিল, "পালাও। জীবন নিয়ে পালাও।" এবং পালাও, পালাও শুনতে, শুনতে আমার হঠাৎ মনে হলো যে আমি কেন পালাবো? আমি তো কোনো অপরাধ করিনি। আমি তো আওয়ামী লীগ করেছি। আমি বঙ্গবন্ধুর আদর্শের একটা রাজনৈতিক দলের সদস্য। আমি শেখ হাসিনার কর্মী। আমার অপরাধ এবং সেই অপরাধ যদি থাকে সেটি আইনের মাধ্যমে বিচার হবে। কিন্তু এরকম কেন? এবং আমাকে সবাই বলছিল, "বাড়িতে আছো? তোমার বাড়িতেও কিন্তু আসতে পারে।" তখন আমার খুবই রাগ হচ্ছিল। আমি খুব মানে ওই রাগ, ক্ষোভ থেকে আমার মনে হচ্ছিল যে কি হবে? মৃত্যুই হবে হয়তো। তো আমি তো এমনিতেও মারা যেতে পারি। আমি রোড অ্যাক্সিডেন্ট এ মারা যেতে পারি। আমি হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি। আমি জন্ডিস হয়ে মারা যেতে পারি। লিভার ফেইল করে মারা যেতে পারি। কিডনি ফেইল করে মারা যেতে পারি। তো আমাকে যদি কেউ মেরে ফেলে আমার আদর্শের জন্য ওকে ফাইন। আমি আমার মৃত্যুর ভয় করলে তো ৭১ হতো না, ভাষা আন্দোলন হতো। আমি তখন Facebook এ একটা পোস্ট দিলাম যে আমি শেখ হাসিনার কর্মী, আমি আওয়ামী লীগ করি। কোনো অপরাধ করিনি। আমি এখানেই থাকবো এবং শেষ পর্যন্ত আমি আওয়ামী লীগই করব। তো আমি তারপর দেখলাম যে সবাই আমার সাথে যোগাযোগ করছে এবং আমার তখন ১৫ই আগস্ট আসছে এবং আমি দেখি যে আমি সবাইকে জিজ্ঞেস করছি ১৫ই আগস্টে কি আমরা যাব না? কম মানুষ মানে সিওর হচ্ছে যে যাবে কি যাবে না। তখন আমার মনে হচ্ছে না, আসলে কেউ গেলে আমি যাব, আমি কি আসলে সেটার জন্য অপেক্ষা করছি কিনা? এবং আমার মনে হলো আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমি আসলে কি চাই? এটা আসলে জরুরি। আমার মনে হচ্ছে যে কেউ যাক বা না যাক, আমি একাই যাবো। আমি যখন লিখলাম Facebook এ তখন আমার সঙ্গে সকলেই যোগাযোগ করলো যে, "আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি সত্যি এটা করবেন?" আমি বলছি, "আমি যাবো। যা হয় হবে আমি যাবো। কেউ আসুক বা না আসুক আমি একা যাবো।" তো এটা যখন খুব চতুর্দিকে ছড়িয়ে গেল, অনেকেই আমাকে ফোন করে বলছিল যে, "আমরাও আসবো।" ১৫-১৪ তারিখ বিকাল থেকে আসলে দেখছিলাম যে প্রচুর কর্মসূচি দিয়েছে সমন্বয়করা এবং অন্য রাজনৈতিক দল। আমি হিসাব করে দেখলাম যে ১৫ই আগস্ট আমি ঢুকতে পারব না। আর
14 আগস্টে আমরা এর আগেও মোমবাতি প্রজ্বলন করেছি। তো বঙ্গবন্ধুর বাড়িতে মোমবাতি জ্বালাবো না, উনার ছবি প্রতিস্থাপন যদি 15 তারিখে আমাদের যেতে হয় তাহলে এই কাজগুলো 14 তারিখেই করতে হবে। আমার মনে হলো যে আমি যাব। আমি 14 তারিখে গিয়ে 12:30 1টার সময় গিয়ে বসে পড়লাম একাই তখন আমি। প্রচুর লোকজন আসলে ওই ভাঙচুর করা, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া বিল্ডিং দেখতে এসে আবার চলে যাচ্ছিল। এবং আমাকে ধানমন্ডি এলাকার অনেক মানুষ আমাকে এসে হাত চাপিয়ে বলছিল যে, "মা আমরা কিন্তু তোমার সাথে আছি কিন্তু আমরা পারবো না এখানে বসতে।" এরকম অনেক সাধারণ মানুষ এসে আমাকে কানে, কানে আমার হাত ছুঁয়ে আমাকে জড়িয়ে ধরে কিন্তু এই কথাগুলো বলেছে। এবং বিকাল হতে, হতে আমি দেখলাম ধীরে, ধীরে মানুষ আসা শুরু হলো। এমন না যে এই মানুষগুলোকে আমি ফোনে যোগাযোগ করতে পেরেছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছেন ওখানে যারা এসেছিলেন। তো এর মধ্যে আমি চিনি না এরকম অনেক মানুষ এসেছেন। একটা ছোট বাচ্চাকে নিয়ে একজন ভদ্রমহিলা এসেছেন, একটা বয়স্ক মহিলা এসেছিলেন, একজন খুব বয়স্ক একজন বৃদ্ধ লোক এসেছিলেন। তো ধীরে, ধীরে আমি দেখলাম যে সন্ধ্যা হতে, হতে প্রায় ৭০-৮০ জন ১০০ জনের মতো হয়ে গেল। আমাদের শিল্পী মনিরুজ্জামান উনি একটা বঙ্গবন্ধুর ছবি এনে দিলেন। চারুকলার উনার নামটা আমি ভুলে গেছি। তো বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য এনে দিলেন। তো আমরা মোমবাতি জ্বালিয়ে সেখানে ছবিটি স্থাপন করলাম, ভাস্কর্য দিলাম আমাদের ওখানে। খুব ছোট্ট করে কথা হলো, স্লোগান হলো। তারপর হঠাৎ করে দেখলাম অনেকগুলো মানুষ এসে তাড়া করে আ মানে তাড়া করেছে। তো এর মধ্যে যেটা হচ্ছে আমি আসলে দেখলাম কি আমি কোনো কিছু দেখছিলাম না। আমার কি মাথা বা চোখ কোনটাই কাজ করছিল কিনা আমি জানি না। আমি শুধু দেখলাম যে ছবিটি একটু আগে আমরা প্রতিস্থাপন করেছি বঙ্গবন্ধুর ছবিটা পড়ে আছে উল্টে নিচে। ভাস্কর্যটা রাস্তার মধ্যে উল্টে পড়ে আছে মানে ভাঙা। তো আমি গিয়ে ভাস্কর্যটা তুলে রাখলাম। তারপরে গিয়ে আমি ছবিটা তুলে হাতে নিয়েছি। নিয়ে আমি সবাইকে বলছি যে তোমরা এতক্ষণ এখানে ছিলে। আ তোমাদের সামনে কি করে ছবিটা ভাঙলো? কি করে ভাস্কর্য ভাঙলো? তোমরা একটু প্রতিবাদ করবে না? প্রতিরোধ করবে না? তো আমি এই কথাটা বলছি তখন আমার হাতের ছবিটা। আমি তাকিয়ে দেখি অনেকগুলো ছেলে সবার হাতে লাঠি। মানে ওরা আসলে মানে ইতিমধ্যেই আমাদের সাথে যারা ছিল তাদের সবাইকে মানে তাড়িয়ে দিয়েছে মেরে। তো আমি একা দাঁড়ানো ওখানে ২টা চ্যানেলের ক্যামেরাম্যান দাঁড়ানো আর ওই ছেলেরা ওদের হাতে লাঠি। একজন তেড়ে আসলো আমার কাছে যে, "কি বলিস?" এরকম। তো যখন লাঠিটা নিয়ে আসে তখন আমি এক হাত দিয়ে লাঠিটা ধরেছি। তো আমার তখন এক হাতে লাঠি, এক হাতে ছবি। অন্য ছেলেগুলো আমি বললাম যে, "এরকম করছো কেন?" আমি তখনও আসলে আমার মাথা কাজ করছে না যে কি হচ্ছে। তো তারপরে আমি এইটুকু বলার পরে যেটা হলো, আমার যে হাতে ছবি সে হাতের মধ্যে একটা বাড়ি আসলো, ছবিটা ছিটকে পড়ে গেল। তারপরে আমার যে হাতে লাঠিটা ছিল সে হাতটা ধরে টান দিল একজন। আরেকজন বাড়ি দিচ্ছিল আমার মাথায়, আমি ধরলাম তো আমার চশমা ভেঙে গেল। তো এর মধ্যে ক্যামেরাম্যান যে দুজন ছিল ওরা আসছে আমাকে সেভ করার জন্য। তো ক্যামেরাম্যানদেরকেও দেখলাম যে বেশ ঘাড় ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। তারপরে দুটো ছেলে ওরা আসলে আওয়ামী লীগ করে নাকি সাধারণ ছেলে আমি বলতে পারবো না। কারণ আমার মানে তখন ওই মুহূর্তে আসলে মাথা কাজ করছিল না। ওরা দুজন এসে তাড়াতাড়ি আমাকে মানে ধরে বলছে যে উনি তো অভিনয় শিল্পী, উনি তো একজন শিল্পীও। উনাকে এভাবে মারাটা ঠিক হচ্ছে না। ওই ছেলেগুলোকেও মারছে, আমাকেও মারছে, টেনে নিয়ে গেল। সোনপুরের ঠিক উল্টা দিকের যে জঙ্গলটা যেখানটায় লেকটা, ওরা আমাকে নরমালি কাঁটাতার যে দিকটা থাকে মানে পেছনের দিকে ওদিকে না নিয়ে নিয়ে গেছে সন্তুরের ওই উল্টা দিকের যে জঙ্গলটা যে দেয়ালটা আছে কাটা লেকটা ওই কোনার দিকে টানতে টানতে নিয়ে গেল। এর মধ্যে তো চলছে একটা মেয়ে ছিল আহ, সে খুব হিংস্র ভাবে বলছে যে এত কথার তো এবং ওর মধ্যে যে সংলাপগুলো ওরা বলছিল 16 বছর রাজত্ব এখন আমরা করব। পরে আপাকে নিয়ে অনেক কথা বলছিল। আর মানে যে কথাগুলো বলছিল সেগুলো আমি আসলে উচ্চারণ করতে চাই না। কিন্তু বয়স কেমন? তো মানে মেয়েটার বয়স হবে 27-28 আর ছেলে যারা ছিল কোনো ছেলেকে আমার টোকাই মনে হয়। ওরা মানে প্রপার ড্রেস আপ করা ছেলে এবং লম্বা চওড়া বোঝাই যায়। আমি জানি ওদের পরিচয় এখন, আমি সেটি টেলিভিশনে বলতে চাই না। ওদের পরিচয় আমি পরবর্তীতে জেনেছি কারণ পরবর্তীতে ধানমন্ডি এলাকায় যতগুলো ঘটনা ঘটেছে তারা ওখানে নেতৃত্ব দিচ্ছে। পরিচিত আসলে বের হয়েই যায়। এরা কোনো তো ওরা সংগঠনের আমাকে লোক?
অবশ্যই রাজনৈতিক দলের এরা, দুটো রাজনৈতিক দলের এখানে, মানে ৩টা গ্রুপ মিলে আসলে আমাকে পিটিয়েছিল। আমাকে যখন ঘিরে ধরেছে ওখানে প্রায় ১০ থেকে ১৫ জনের মতো ছিল, এবং চতুর্দিক থেকে ওরা মারছে আর কথা বলছে। তো ওই ছেলে দুটো বারবার আমাকে ব্যারিকেড দিয়ে টান দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো ওই অন্ধকারের মধ্যে যেটা হচ্ছিল, তো আর আমার চশমা ভেঙে যাওয়ার পর আমি মানে খুব দেখতেও পাচ্ছিলাম না কিছু, আর অন্ধকার ওখানটায়। তো ছেলে দুটো, আমি শুধু কানে পাচ্ছি ছেলে দুটো বারবার বলছে যে ভাই আপাকে ছেড়ে দেন, আপা কিন্তু শিল্পী, এটা ঠিক হচ্ছে না, একটা শিল্পীর গায়ে হাত তুলছে। তো ওরা যা যা বলছে সেটা আমি মানে এর আগে বলেছি কয়েক জায়গায়, কিন্তু আমি পুরোটা বলি না কখনো। যাই হোক, আমাকে শেষ যে কথাটা আমার কানে আছে যে এরপর মানে মানে মেয়েটা বলছে যে এত কথার তো কিছু নাই, মেরে ফেল। মানে এত মানে মেয়েটার হিংস্রতাটাই শুধু বলি, যে বলছে যে এত কথা আর কিছু নাই, মেরে ফেল এদেরকে, মেরে ফেল, দেখলেই মেরে ফেল। এবং এটা বলছে, বাড়ি দিচ্ছে। যাই হোক, তারপর তো মানে সেই জঙ্গলের ওই পাশটা দিয়ে, লেকের ওই পাশ দিয়ে আমাকে টানতে টানতে ছেলে দুটা অনেক কষ্ট, ওরা প্রচুর মার খেয়েছে, মানে আমি যতটুকু মার খেয়েছি তার ৩ গুণ খেয়েছে ওরা, মানে আমার মারটুকু ওরা খেয়েছে। তো যাই হোক, এর মধ্যে আমার ফোন টোন ব্যাগ ট্যাগ কোথায় কোথায় কোনটা গেছে আমি বলতে পারবো না। ওখান থেকে তো আর আমার, তারপরে যখন আমি ওখান থেকে ওই যে সন্তুরের ওই কোনার জঙ্গলটাতে যখন বের, তখন আমি দেখলাম প্রায় ২২-২৩টা মাইক্রোবাস হবে, ছেলেগুলো বলছিল। যে ওখান থেকে আমি দেখলাম যে লাঠি সোটা নিয়ে প্রচুর মানে কিশোর গ্যাং বা মানে সন্ত্রাসী বোঝাই যাচ্ছে ওদের, একদম হাতে লাঠি টাঠি নিয়ে ওরা বেরোচ্ছে, মানে আশেপাশে ৩২-এর পুলিশ দিকে ছিল, ছুটছে মানে। পুলিশ পুলিশ ছিল হ্যাঁ আশেপাশে। হ্যাঁ, পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, সব ছিল, কাঁটাতারের বেড়া দেয়া ছিল, সবাই ছিল ওখানে, কেউ ছিল না বললে ভুল হবে, লোকজনও ছিল, সবকিছু ছিল, এটা পরিকল্পিত। মানে হুট করে ১০ জন আসতো না। ওই যে ২২-২৩টা গাড়ি থেকে যে লোক ছেলেরা নামলো, আমরা কিন্তু ওখানে বলেছিলাম যে যদি প্রয়োজন হয় আমরা সারা রাত অবস্থান করব, ৩২কে পরিষ্কার করব, করে ১৫ তারিখে আমরা ধানমন্ডি ৩২-এ আমরা মোনাজাত, আমরা মিলাদ পড়বো, আমরা ফুল দিব, শ্রদ্ধা জানাবো। তো তাদের কোথায় ধারণাও হয়েছিল যে আমরা আসলে ৩২ নাম্বারটা দখল করবো, আমাদের নেতা কর্মীরা আরো আসছে, হয়তো এরকম একটা, তা নাহলে ২৫ পরে মানে ২৫টা গাড়ি মতো হবে, ২২-২৩টা আমি মানে মনে আছে আমার। তো প্রত্যেকটা গাড়ি থেকে পিলপিল করে লোকজন বেরোচ্ছিল, ছেলেরা বেরোচ্ছিল অস্ত্র হাতে। তাহলে এত লোকের দরকার কি? এবং পুরো এরিয়া ওরা ব্যারিকেড দিয়ে ফেলেছিল। আওয়ামী লীগের কোনো পরবর্তী মারামারির কথা শুনে, আমরা কথা শুনে অনেকে এসেছিল, কিন্তু কেউ ঢুকতে পারেনি। তো বিষয়টা এটা ছিল যে আসলে ১৫ই আগস্টটাই হচ্ছে মূল কারণ। মানে আমার জায়গায় অন্য কেউ গেলেও হয়তো সে মার খেত। তো মানে বঙ্গবন্ধুকে আমরা শ্রদ্ধা জানাতে পারবো, এটা হচ্ছে মূল কথা। ধানমন্ডি ৩২ ওরা রাতের বেলা আমাকে বের করে দেওয়ার পর ওরা ওখানে ডিস্কো পার্টি করে গানের সাথে নাচ গান, প্রচুর ছেলে মেয়ে এসছে, কালো টি শার্ট পরা, লাল টি শার্ট পরা, এরকম। আপনি বেরিয়ে ওদের তো গেলেন পরে কিভাবে? শুনেছি যে আপনি বেরিয়ে গেলেন আমি বেরিয়ে কিভাবে? গেলাম ওই যে লেকের পাড়ে যে দেয়ালটা আছে, ওইখান দিয়ে বেরোনোর পথ আছে। ওখানেই দেখবেন যে বাদামওয়ালা, তারপরে বিভিন্ন আহ, আমরা পেয়ারা বিক্রি করে ওই যে কোনাটার মধ্যে, লেকের সাইডে, মানে সন্তুরের, যদি সন্তুরটার ভিতরের যে রাস্তাটা সেটা যদি উল্টা দিকে আপনি লেক এবং জঙ্গলটা মনে করে থাকেন, ওখানে কিন্তু দেখবেন যে প্রচুর ফুটপাতে ফেরিওয়ালা বসে, ওখানে বেরোনোর ছোট ছোট জায়গা আছে, ওইখান থেকে টান দিয়ে আমাকে বের করে নিয়ে। এবং এই যে পুরো এই যে টানা হেঁচড়া চলেছে, এর মধ্যে মনে করেন যে আমি যখন পরে ৪ ঘন্টা পরে যখন আমি একটা জায়গায় আসতে পারি, তখন আমি মানে পরবর্তী ১৫ দিন আমি আবার হাত পা নাড়তে পারি। আর যেহেতু আমি কোনো হসপিটালেও যেতে পারিনি, মানে টানা হেঁচড়া এবং মারের কারণে, এবং ওই আম, ওই ওই জায়গাটা যে যতটুখানি সরু জায়গা ছিল, ওখান থেকে বেরোনোর কারণে আমার হাত পা মানে কিছু নর্মাল ছিল না। আপনি আপনি কোনো চিকিৎসা তো নিতে পারেন নাই? না, কারণ আমি হসপিটালে কোথায় যাবো? আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল পর্যন্ত গিয়েছিলাম, ওরা আমাকে নিয়ে গিয়েছে। কিন্তু ওখানে গিয়ে দেখি ওরা যেটা করেছে সেদিন ধানমন্ডি পুরো এলাকায় সেনাবাহিনীর গাড়ি যেমন ছিল, পুলিশের গাড়ি যেমন ছিল, তেমনি ছোট ছোট গ্রুপ ছিল যাদের হাতে লাঠি ছিল, প্রকাশ্য ওরা ছোট ছোট গ্রুপ হয়ে বিভিন্ন কর্নারে দাঁড়ানো ছিল। তো আমার জাপান বাংলাদেশ মানে ফ্রেন্ডশিপ হসপিটালের কাছে গিয়ে মনে হলো আমি যদি ভেতরে ঢুকি,
তাহলে আমার আর বেরোনোর পথ থাকবে না। তারপরে আর আমরা ওখানে যাইনি। আমরা প্রায় ২ ঘন্টা ঢাকা শহরে ঘুরে, ঘুরে তারপর একটা জায়গায় যাওয়ার পর একজন আমাকে ওখান থেকে নিয়ে যায়। তো এরকম আমরা যে আজ বলছেন পর্যন্ত আপনার মনে সাথে করেন আর কে ছিল? আমরা বলছেন আপনার আমার সাথে সাথে কে? ওই যে ২ টো ছেলে না ওই যে ২ টো ছেলে আমাকে যে ওখান থেকে বের করে নিয়ে আসে, ওরা অর্ধেক রাস্তায় যখন আমাকে রেস্কিউ করা হয় তখন ওই ২ টা ছেলে ওরা চলে যায়। তো ওদের পরিচয় আমি আমি ওদের যখন জিজ্ঞেস করে বলছিল যে আমরা আওয়ামী লীগকে সমর্থন এরকম। মানে সরাসরি আওয়ামী লীগ করে কিনা সেটা বলেনি, বলেছে আমরা আওয়ামী লীগ সমর্থন করি। তো ওখানে আসলে যারা ছিল বেশিরভাগই আসলে সকলে আওয়ামী লীগের কর্মী ছিল না। মানে অনেকেই ছিলেন যারা সমর্থক, আওয়ামী লীগকে সমর্থন করে কিংবা শুধু বঙ্গবন্ধুকে সমর্থন করেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন। মানে মানে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী যদি ওখানে থাকতো তাহলে পাল্টা মারামারিটা হতো। ওই পাল্টা মারামারিটা না হয়ে শুধুই মার খাওয়াটা হয়েছে, যেহেতু ওখানে আসলে আওয়ামী লীগের নেতাকর্মী সেভাবে উপস্থিত এটা ছিল না আপনার কি এবং মনে হয় আজকাল একটা দল এতদিন ক্ষমতায় ছিল, চারপাশে সবাইকে মনে হচ্ছিল আওয়ামী লীগ, আওয়ামী লীগের বাইরে কেউ নাই, সেইটার এই পরিস্থিতি কেন হলো আপনার? এখন দেখেন আমাদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন কমিটিতে আমরা দেখেছি যে একদম সরাসরি জামাত শিবিরের কর্মীরা সেখানে ভালো ভালো পদে তারা কাজ করেছে দীর্ঘদিন। আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলেও তাই, যারা আওয়ামী লীগকে আসলে এখন যাদেরকে দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে বা স্বাধীনতার বিরুদ্ধেও কি দাঁড়াচ্ছে, কারণ অনেকে আওয়ামী লীগ নাও করতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু পূর্ণ আলাদা। এই আদর্শ তো অস্তিত্বের অংশ। তো দেখে অবাক হই যে তারা বঙ্গবন্ধুকেও ধারণ করে না, মুক্তিযুদ্ধের ইতিহাসকেও ধারণ করে। কিন্তু সেই মানুষগুলোকে বাংলাদেশ আওয়ামী লীগের আমরা ধারণ করে বসেছিলাম। এটা আমাদের ভুল বলতে পারেন, আমরা প্রতারিত হয়েছি বলতে পারেন। এটা হয়তো কোনো ব্যক্তি বিশেষের নিজস্ব তালিকাভুক্তকরণের ক্ষেত্রে কমিটিতে কাউকে নিয়ে আসার ক্ষেত্রে তার ব্যক্তিগত চয়েসটা ভুল হতে পারে, তার ইনফরমেশনে ভুল থাকতে পারে। তো এভাবে আসলে ভুল হয়ে গেছে, আমরা প্রতারিত হয়েছি প্রতিবার অনেক প্রতিবার যখন নির্বাচন আসতো, মানুষের দ্বারা। তখন আমরা দেখতাম যারা চেষ্টা করছেন এমপি হওয়ার জন্য, সেই তালিকায় রোকেয়া প্রাচীরের নামও আসতো। রোকেয়া প্রাচীর কখনো মনোনয়ন পায় নাই, কিন্তু যারা পেয়েছে তারা আজকে কোথায় মনে হয় আপনার? আসলে দেখেন তখন মনোনয়ন না পেয়ে কিন্তু কষ্ট লাগে। মনে হয়েছে কি যে আমার আম, গানের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ভালো আছে, আমার নেত্রী ক্ষমতায় আছে, বঙ্গবন্ধু কন্যার হাতে বাংলাদেশ নিরাপদ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সেখানে একজন রোকেয়া প্রাচী বা আমার মতো আরো অনেকেই আছেন তাদের এরকম ভাবনা। যে আমরা হয়তো এমপি হইনি বা আমরা কোনো বড় কোনো পদে যেতে পারিনি, ঠিক আছে, কিন্তু আহ আমার সংগঠন তো ভালো আছে, আমার দেশ ভালো আছে। তো তখন খারাপ লাগতো না, বা ধরেন যে আমরা হয়তো চিনি যে এই ছেলেটা বা এই মেয়েটি বা ইনি আওয়ামী বিরোধী, ইনি বঙ্গবন্ধু বিরোধী, স্বাধীনতা বিরোধী, আমরা যে কাউকে চিনতাম না ব্যাপারটা তা না। কিন্তু তারা আবার আমাদেরকেই সরিয়ে ধরেন বড় জায়গায় বসছে বা বড় পদে যাচ্ছে, বড় কিছু পাচ্ছে। তো সেটা দেখে বিচলিত হয়েছি, বলার চেষ্টাও করেছি। এটা আমি একা না, মানে আমি বলছি যে সকলের কথাই বলছি, অনেকেই চেষ্টা করেছে। কিন্তু হয় না যে আহ, আপনি মানুষ, তো মানুষ হচ্ছে আশরাফুল মুখতার, ধর্মকে যদি আমরা বিশ্বাস করি, ধর্মের কথাই, তো আপনার তো ঈমান নষ্ট করার উপায় নাই। আপনি তো মানুষকে বিশ্বাস করবেন শেষ মুহূর্ত পর্যন্ত। মানুষই মানুষকে বিশ্বাস করবে। তো আপনার বিশ্বাসটা ভঙ্গ যেদিন প্রতারিত হচ্ছি সেদিনই তো আসলে বুঝতে পারছি এই মানুষটা খন্দকার মোস্তাক। তার আগ পর্যন্ত আসলে বোঝা খুব কঠিন। তো সেই রকম আবেগের দ্বারা প্রতারিত হয়েছে আমরা সকলেই। তো সেই প্রতারণার দায় আমি মনে করি না যে একজন দুজন বা বিশেষ কারো ঘাড়ে চাপিয়ে দিয়ে এই মুহূর্তে আমরা তৃপ্তি নিঃশ্বাস ফেলতে পারি। আমি মনে করি যে এটা আসলে প্রত্যেক রাজনৈতিক দল যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে, দীর্ঘ সময়, তখন এরকম অনেক মানুষজন কিন্তু যুক্ত হয়ে যায় এবং কিছু মানুষ ভয়ঙ্করও হয়ে যায় দলের মধ্যে বা প্রশাসনের মধ্যে। ছোটখাটো ভুল ত্রুটি বলেন, বড় ভুল ত্রুটি বলেন, দুর্নীতি বলেন, সেগুলো থাকে। কারো হয়তো আত্মীয় স্বজন বা স্বজন প্রীতির কারণে এরকম এরকম ঘটনা ঘটে। সেটা আপনাদের আসলে যে সংখ্যা যে কত যে বেশি শিল্পীদের যে আর গ্রুপটা ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে অনেকে সক্রিয় ছিলেন।
সেই গ্রুপে সবাই সক্রিয় নেই, 5 মাস পরে কি তারা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছেন কেউ কেউ? আহ ওই যে আমি আগে যে কথাটা বলছিলাম সেটার শেষটুকু বললে আপনি এটার উত্তরটা পেয়ে যাবেন। ওই যে ধরেন কোটি কোটি মানুষের আওয়ামী লীগে হয়তো 100 জন ভুল করেছে, 100 জনের ভুলের প্রায়শ্চিত্ত আমরা, তেমনি ওই যে আপনি আলো আসবে যে গ্রুপের কথা বললেন, সেখানে আমাদের সংখ্যায় ছিল 160 জন। 160 জনের মধ্যে তো 100 বাদ দিলাম, 60 বাদ দিয়ে 10 জনকে পাওয়া যাবে কিনা সন্দেহ এই মুহূর্তে। তো এখন এক একজনের বাস্তবতা এক এক, পরিবার আছে, চাকরি বাকরি আছে, আর কাজ আছে, বা তিনি হয়তো মনে করছেন যে আমার এই মুহূর্তে সার্ভাইভ করার জন্য সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে, সিনেমা করতে হবে। এখন তাদের ভাবনাটা তাদের। তবে এই মুহূর্তে গত 5 মাসে আমরা অনেককেই পাইনি, মানে 5 জন 10 জনকে পেয়েছি, এর বেশি হবে না। হ্যাঁ, এখন তো ফেসবুকে আমরা সবাইকে দেখি, ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন। এখন অনেকে আসবেন, বা যখন আওয়ামী লীগ আবার ঠিকঠাক জায়গায় চলে আসবে তখন আসবেন। এটাই কিন্তু নিয়ম, এটাই প্রকৃতির বাস্তবতা, এটাকে মেনে নিতে হবে। তবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন একজন সংস্কৃতি কর্মী হিসেবে, আমি বলবো যে মানে এই বাস্তবতা। আর যদি রাজনৈতিক কর্মী হিসেবে আমাকে বলেন উত্তর দিতে, তাহলে আমি রাজনৈতিক কর্মী হিসেবে উত্তর দিব যে যে ভুলগুলো হয়েছে, ধরেন আমিও যদি যে দেখে থাকি যে এই ছেলেটি বা এই মেয়েটি আওয়ামী লীগের জন্য ক্ষতিকারক, আগে আমি হয়তো আহ খুব আস্তে করে বলেছিলাম যে এদেরকে রাখা ঠিক হবে। কিন্তু এবার আমি উচ্চকণ্ঠে বলবো যে আওয়ামী লীগের জন্য যে যে লোক ক্ষতিকারক, বঙ্গবন্ধুর জন্য যারা ক্ষতিকারক, শেখ হাসিনার জন্য যারা ক্ষতিকারক, বাংলাদেশের জন্য যারা ক্ষতির কারণ হবে, তাদেরকে অবশ্যই আমরা বর্জন করবো। এবার উচ্চকণ্ঠে সে কথাটি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে উচ্চারণ করব, যেটি হয়তো 5ই আগস্টের আগে সেভাবে উচ্চকণ্ঠে বলিনি। এখন আমার ধারণা যে দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে আমরা এবার রাজাকার বলেন, যুদ্ধাপরাধী বলেন, আল বদর আল শামস পাকিস্তানের দোসরদেরকে, সে যেই হোক, সে যদি আমার পরিবারের অংশ হয়ে থাকে, তাকে বর্জন করতে দ্বিধা করব না। কারণ আমরা এখন আছি 1971 সালের যুদ্ধের মাঠে। যুদ্ধের মাঠে আসলে একটাই নীতি, সেটা হচ্ছে আমার দেশকে যে মানে দখল করতে আসবে সে আমার শত্রু, আর কোনো পরিচয় নেই। এখন এই কথাটা যে আপনি বললেন, এই জায়গায় এসে বললেন, এটা কি আপনার দলীয় কর্তৃপক্ষ বা ম্যাটার করে এমন কাউকে কি এখন পর্যন্ত বলার সুযোগ পেয়েছেন আপনি? আহ আমি আমার ব্যক্তিগত মতামত অনেককেই বলার সুযোগ পেয়েছি। ওই যে বললাম, যখন যুদ্ধের মাঠে কোনো মুক্তিযোদ্ধা যুদ্ধ করে, তখন সেই মুক্তিযোদ্ধার দৃঢ়তা একরকম থাকে, আর যুদ্ধের আগের একজন আহ, সাধারণ নাগরিকের দৃঢ়তা একরকম থাকে। তো আগের জন হচ্ছে আমি শিল্পী এবং রোকেয়া প্রাচী রাজনৈতিক কর্মী, যেখানে হয়তো আমার বক্তব্য ম্যাটার করে না, বা আমি হয়তো অত জোরালো ভাবে বলতে পারিনি। আমি আমাকে দিয়ে বলছি কেন, আমার মনে হয় যে কোনো উদাহরণ নিজেকে দিয়ে বলাটা অন্যকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো আমি আরেকজনকে দোষ না দিয়ে আমি নিজেকে দিয়ে উদাহরণ দিয়ে আপনাকে বলছি। কিন্তু যখন আমি যুদ্ধের মাঠে 5ই আগস্ট থেকে, এখন কিন্তু আমি আমার দলের ক্ষতি করবে যে ছেলেটি, তাকে আমি গ্রহণ করতে রাজি না। এবং এটি আমি খুব স্পষ্ট আমার সকল বক্তব্যে আমি প্রকাশ করেছি, এবং যে যাদেরকে বলার সুযোগ পেয়েছি আমি বলেছি। আমি যদি দেখি যে বঙ্গবন্ধুকে নিয়ে কেউ কটু কথা বলেছে বা ভবিষ্যতেও বলবে, সেই মানুষটিকে আমি আমার আশেপাশে বা আমার দলে আমি চাই না। যে মানুষটি আমার নেত্রীকে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, যিনি বাংলাদেশকে আজকে তারা বিশ্বের মর্যাদাপূর্ণ একটা রাষ্ট্রে পরিণত করতে পেরেছেন, এবং সেই বঙ্গবন্ধু কন্যাকে যেভাবে অসম্মান করছে, আমি সেই মানুষটিকে আমার রাজনৈতিক সহকর্মী হিসেবে গ্রহণ করতে আগ্রহী না। যদি এরকম যদি কেউ আশেপাশের কেউ, সহকর্মীতে, যদি আশেপাশে কেউ কি আপনাকে এসে বলার চেষ্টা করে যে আপনার নেত্রী পালিয়ে গেছেন, তখন আপনার মাঝে কি প্রতিক্রিয়া হয়? আমি খুব স্পষ্ট করে আমার মানে যখন কেউ কথা বলতে পারিনি তখনও আমি বলেছি। কারণ আগস্ট মাসে আমি কথাগুলো বলেছি। আগস্ট মাসে আমি আন্তর্জাতিক মিডিয়ায় বোধহয় আমি প্রথম 18 তারিখে যখন ইন্টারভিউ দিই, 18ই আগস্ট, সেটার জন্য আমার বিরুদ্ধে মামলাও করতে চেয়েছে এই সরকার, যে আমি হিন্দুদের হিন্দুরা আক্রান্ত হয়েছে, মন্দির ভাঙছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা মামলার শিকার হচ্ছে, ডাকাতি হচ্ছে সারা বাংলাদেশে,
লাশের বাংলাদেশ এসব বলার কারণে কিন্তু মামলাও দিচ্ছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, রাষ্ট্রদ্রোহী মামলা। তখনও বলেছি, এখনো বলছি, যে নেত্রী পালিয়ে যাননি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এখনো প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী। তিনি তখন রাষ্ট্রের প্রয়োজনে, বাংলাদেশের জনগণের প্রয়োজনে, উনি যুদ্ধের কৌশল হিসেবে উনি এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তরিত, উনি যেতে বাধ্য হয়েছেন। কারণ উনি যদি তখন থাকতেন তাহলে কি হতো? কারণ যে মানে ষড়যন্ত্রটি ছিল সেটা তো উনাকে এবং উনার বোন শেখ রেহানা আপাকে হত্যা করার পরিকল্পনা ছিল, এবং সেটা নৃশংসভাবে হত্যার পরিকল্পনা। তো এটা যদি সংঘটিত হওয়ার পর্যায়ে ছিল তখন, যদি তাই হতে যেত তাহলে কি হতো? আরো বেশি রক্ত গঙ্গা বইতো, আরো রক্তারক্ত হতো, আরো লাশ পড়তো। কিন্তু বঙ্গবন্ধু কন্যা সেটি চাননি। আমি মনে করি যে যুদ্ধের স্ট্র্যাটেজি অনুযায়ী একজন প্রধানমন্ত্রী, যিনি রাষ্ট্রের এখন পর্যন্ত উনি আমাদের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, উনি এখন পর্যন্ত যা ভাবছেন, যা করেছেন, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা যে মানুষটি বাংলাদেশকে নিয়েই কাজ করেন, তো সেই মানুষটি তো মানে এই কাজটি করবেন। তিনি চাইলে কি পারতেন না অন্য অন্যভাবে বাংলাদেশের এই ছাত্রছাত্রীদেরকে থামাতে? উনি পারতেন। উনি কখনোই হার্ড লাইনে যাননি। উনি চেয়েছেন পরিস্থিতিকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে। উনি লাশের রাজনীতি করতে কোনোদিনই চাননি, এবং সেটা 5ই আগস্টে উনি চান। তো অন্যরা লাশের রাজনীতি করতে চেয়েছে, উনি ওই ফাঁদে এখন এই পা যে দেন। পরিস্থিতির আমি কারণে মনে করি সারা উনি সবচাইতে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, এবং এটার জন্য ইতিহাসে আজকে হয়তো আমরা ইতিহাসে উনাকে এই কথাটা অনেকেই অনেক খারাপ ভাবে বলছি, কিন্তু আমি হয়তো আপনি আমরা দেখব না, ইতিহাসে এটা থেকে যাবে যে উনি সেদিন সেখান থেকে মানে যেতে বাধ্য হয়ে বা উনি স্থানান্তরিত হয়ে বাংলাদেশে যে মানে উনি যে কাজটি করেছেন এটি স্মরণীয় এবং অত্যন্ত শিক্ষণীয় একটি কাজ করেছেন রাষ্ট্রনায়ক হিসেবে। আপনি বলছেন যে আপনি হয়তো দেখবো না, মানে এটা কি দীর্ঘ সময়ের একটা ইয়েতে পড়লো আওয়ামী লীগ? না, আমি এটা বলেছি যে অনেক সময় ইতিহাসের অনেক পর্যালোচনা, অনেক পর্যবেক্ষণ, অনেক আবিষ্কার কিন্তু অনেক পরে হয়। আমি বলছি ইতিহাসে যখন বিভিন্ন ঘটনার পর্যালোচনা আবিষ্কার হবে, সেরকম সময়ের কথা বলেছি। মানে প্রতিটি ঘটনায় জুলাই আন্দোলন এবং এখন পর্যন্ত যা ঘটেছে, প্রতিটি ঘটনা, প্রতিটি দিন নিয়ে ইতিহাসে লেখা হবে। এবং আজকে তারা যে নেগেটিভ একটি ন্যারেটিভ তৈরি করেছে, যেভাবে ব্র্যান্ডিং করেছে প্রধানমন্ত্রীকে, বাংলাদেশকে, আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে, একটা নেগেটিভ মানে একটা নেগেটিভ ব্র্যান্ডিং ন্যারেটিভ তারা তৈরি করেছে। তো আমার বিশ্বাস যে এই সকল কিছু থেকে আমাদের জাতি কিন্তু মুক্ত হবে একদিন। হ্যাঁ, আওয়ামী লীগ কেন আসবে না? আমি খুবই আশাবাদী ভাই। সবার আগে দেশ, আওয়ামী লীগের কর্মী হিসেবে, বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসেবে আজকে আমি যে যুদ্ধটা করছি এটা খুব বড়, খুবই সামান্য একটু কন্ট্রিবিউশন। কারণ একজন মুক্তিযোদ্ধা যখন তার পরিবার ফেলে যুদ্ধে গিয়েছিলেন, আমার বাবা যখন যুদ্ধে গিয়েছিলেন, আমার চাচা যুদ্ধে, এরকম অনেক অনেক এবং 30 লাখ শহীদ, তারা তো পরিবারকে ছেড়েই গেছে। তারা আমাদের জন্য যে ত্যাগ, যে রক্ত দিয়ে গেছে, আমি রোকেয়া প্রাচীর আজকে সুযোগ সেই রক্তের ঋণ পরিশোধ করবার। বঙ্গবন্ধু 19 বছর জেলে ছিলেন, বঙ্গবন্ধু দেশ দিয়েছে, আমরা ওনাকে কি দিয়েছি? তো আমার সুযোগ ঘটেছে বঙ্গবন্ধুর রক্তের, এবং 19 বছর যে উনি জেল খেটেছে সেটা ঋণ পরিশোধ। এবং বঙ্গবন্ধুর কন্যা আপনি করেন পরিবারের সবাইকে হারিয়েছেন উনি এক, উনি সবাইকে হারিয়ে দেশে ফিরে এসেছেন, দেশের উন্নয়নের সময় দিয়েছেন, দেশকে কোথায় থেকে কোথায় নিয়ে গেছেন। আপনার বাবা আপনার চাচার মতো লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদের যুদ্ধে স্বাধীন দেশে আজকে জয় বাংলা নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, যে ছাত্রলীগ পতাকা তুলেছে, ইশতেহার পাঠ করেছে, বাংলাদেশের স্বাধীনতা নিউক্লিয়াস তৈরি করেছে, ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পায়তারা আছেন, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা বিচারের জন্য মানে ফাঁসিটা ডিক্লেয়ার শুধু বাকি, যে সেখানে যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছিল। এই পরিস্থিতি মোকাবেলায় কি প্রস্তুতিগুলা
আপনি আশেপাশে দেখছেন বা আদৌ দেখছেন কিনা? যে সাজানো প্রহসনের যে বিচারের ট্রাইব্যুনাল তৈরি করে, সেই ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তার যুদ্ধাপরাধীদের লয়ার ছিলেন। আসলে এই বাংলাদেশে আমরা পাকিস্তানিদের হারিয়ে এখন তাদের দোসর যুদ্ধাপরাধীদের আমরা ফাঁসি দিই। সেটারই পরিপ্রেক্ষিতে আজকে তারাই একই জিনিস তাদের গলায় ফাঁসি দিয়েছিলাম, তারা আজকে বঙ্গবন্ধু ভাস্কর্যের তাদের জন্য আমরা ঘৃণা স্তম্ভ করেছিলাম, তারা আজকে বঙ্গবন্ধু কন্যার জন্য ঘৃণা স্তম্ভ। তাদেরকে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়েছিল, আজকে তারা ট্রাইব্যুনাল করেছে বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে যাওয়া। তো আমার যেটা মনে হয় যে বাংলাদেশের মানুষ দিনের শেষে বাংলাদেশ এবং অন্য রাজনৈতিক দলের মধ্যেও যদি মুক্তিযুদ্ধের চেতনা এখনো থেকে থাকে, তারাও কখনো এই স্বাধীনতা বিরোধীদেরকে সমর্থন করবে না। আমি জানি না এখনো অনেকে করছে, রাজনৈতিক দল। আমি বিশ্বাস করবে না। আর যে প্রস্তুতি আপনার কথা দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, নেত্রী যেদিন নির্দেশ দেবেন সেদিন আপনি দেখবেন বাংলাদেশের অলি গলি থেকে হাজারে হাজারে লাখে লাখে আওয়ামী লীগের নেতা কর্মীরা বেরিয়ে। হ্যাঁ, কিছু আওয়ামী লীগের নেতা কর্মী বিদেশে আছেন, কারোর জন্য কারো 20টা 25টা 30টা করে মামলা আছে। যুদ্ধের প্রয়োজনে স্ট্র্যাটেজিক কারণে তারা হয়তো বিদেশে অবস্থান, কিন্তু দেশে যারা আছে এই সংখ্যাটা কিন্তু অনেক। বাড়ি ভাই, এই সংখ্যাটা অগণিত এবং এরা সকলে মৃত্যুর জন্য প্রস্তুত। এই যে আমি জানি কি হতে পারে, ম্যাক্সিমাম আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু আমরা প্রস্তুত। আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা যখন মৃত্যুকে বরণ করে নিয়ে আমরা প্রস্তুত হয়ে আছি তখন আমাদেরকে কিসের ট্রাইব্যুনালে নিয়ে যাবে বলেন? নেত্রীর নির্দেশ দিবে, দেখবেন আমি আজকে এই অনুষ্ঠানে বলে যাচ্ছি, নেত্রীর যখন নির্দেশ আসবে সকলেই নামবে এবং আপনি দেখবেন মুহূর্তে বাংলাদেশকে আবার সেই স্বাধীনতা বিরোধীদের কাছে আমরা তবে জিনিসটা এখন এরকম পর্যায়ে নাই যে গলি দখলের মতো তাদের ছেলেদেরকে মেরে আমরা কি ক্ষমতা দখল, আমরা তাদের মতো রাজনীতির একটা কৌশল আছে, সেই কৌশলের হিসেবে নেত্রীর যে নির্দেশ থাকবে সেই নির্দেশ আমরা পাবো। এবং যার যা কিছু আছে সেটা নিয়েই আমরা প্রস্তুত। এবং যার যা কিছু আছে আছে বলতে আমি অন্য কিছু আমার আছে, আমি আমার আছে সাহস, আমার আছে আমার এই জীবন, আমি আমার জীবনটুকু দিতে প্রস্তুত। এরকম আমি মনে করি আমি একা নই, কিন্তু আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, আওয়ামী লীগের সমর্থক আছে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আছে, মুক্তিযুদ্ধের চেতনার সমর্থক আছে, মুক্তিযোদ্ধার পরিবার, শহীদ পরিবার। অনেক ধন্যবাদ রোকেয়া প্রাচী, আপনি একটা বিরূপ সময়ে দাঁড়িয়ে যে দৃঢ়তার সহ উচ্চারণগুলো করলেন। আপনার সংগ্রাম, সবার সংগ্রাম জয়ী হোক। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনার।